ইরফানের কথা শুনে অবাক হয়েছে ইলহান, তবুও শান্ত গলায় বলল, কবে গিয়েছে? ওর শরীর ঠিক আছে তো? অনেক কাঁদছে তাই না? সব ঠিক আছে ভাইয়া, আমি আবুকে কল করে জানিয়ে দিয়েছি তুমি ভালো আছো। তুমি কল দিয়ে বলে দাও না হলে। ইরফানের কথা শুনে ইলহান রুক্ষ কণ্ঠেই বলে, প্রভাকে জানাস না, আমি কালকে সকালে ফিরে যাব। রাতের ফ্লাইট আমাদের। বউকে সারপ্রাইজ দেবো চিন্তা করছি। ফুপা যদি বলে দেয় যদি। ইরফানের কথা শুনে ইলহান মৃদু হাসে, বলে, আমার শ্বশুরের সেই সাহস হবে না। কেমন লাগছে? বাড়ি গিয়ে কথা হবে। কথাটা বলেই কল কেটে দেয় ইলহান। ইরফান নিচে গিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দেয় ইলহান সুস্থ আছে, সেই সাথে বলে দেয় প্রভাকে যেন কেউ কল না করে। বাংলাদেশে জাহাজটির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, আর কন্টেইনারগুলো নামানো দীর্ঘ সময়ের কাজ বলে মাসখানেক পর জাহাজ বাংলাদেশ বন্দরে ফিরিয়ে নেওয়া হবে। ইলহানদের রাত 9টার ফ্লাইট ছিল। নেভিগেশন অফিসে দুপুরের খাবার খেয়েছে সকলে, আর রাতের খাবার বিমানে দেওয়া হয়েছিল। যথেষ্ট ভালো ফ্লাইটের টিকিট বুক করায় বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাতে ভোর 4টা 4 বেজে যায়। ইলহান এয়ারপোর্ট থেকে সবাইকে বিদায় জানিয়ে সোজা নিজের ফুফুর বাড়ির দিকে রওনা হয়। ফজরের আজান দিতেই প্রভার চোখের ঘুম ছুটে যায়। উঠে অজু করে নামাজ পড়ে নেয়। মোনাজাতে ইলহানের সুস্থতা কামনা করে কোরআন তালাওয়াত করতে বসে যায়। 6টার দিকে কলিং বেলের আওয়াজ পায় প্রভা। নিজের মাকে ডেকে দরজা খুলতে বলে, তারপর আবার কোরআন তালাওয়াতে মনোযোগ দেয়। প্রভার মা দরজা খুলে ইলহানকে দেখেই সাদরে জড়িয়ে ধরে। ইলহান ফুপুকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, প্রভা কোন ঘরে ফুপি? প্রভার মা কেঁদে কেঁদে জবাব দেয়, আমার ঘরে আছে। ইলহান ফুপুকে কান্না থামাতে বলে। খুব খিদে পেয়েছে একথা জানতেই প্রভার মা রান্নাঘরে ছুটে যায়। ইলহান ফুপুর ঘরে এসে দেখে প্রভা বিছানায় বসে কোরআন পড়ছে। ইলহান চুপিসারে নিজের হাতে থাকা ব্যাগটা সোফার ওপরে রেখে প্রভার কাছে গিয়ে দাঁড়ায়। পেছন থেকে নরম স্বরেই বলে, কেঁদে কেটে তো মুখ ফুলিয়ে পেঁচা হয়ে গেছিস। দেখতে পুরো পেতনি লাগছে রনু। আচমকা কানের কাছে পরিচিত কণ্ঠ পেয়ে থমকে যায় প্রভা। যে আয়াতটা পড়ছিল সেটা শেষ করে পিছু ফেরে। ইলহানকে দেখে চোখ দিয়ে পানি পড়ে প্রভার। কোরআন শরীফের পাতাটা বন্ধ করে দুটো চুমুক খেয়ে অড্রপের উপরে রেখে দেয়। প্রভার এমন কাণ্ড দেখে ইলহান বলল, এসে পড়েছে বলে পাত্তা দিচ্ছিস না? ইলহানের দিকে ফিরে ইলহানকে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রভা এগিয়ে আসে। মাথার হেজাবটা খুলতেই খোলা চুলগুলো সামনে সে পড়ে। দুহাতে ইলহানকে জাপটে ধরেই বলে, তোমায় অবজ্ঞা করিনি যে তোমায় ফিরিয়ে দিল, তার শুকরিয়া আদায় করলাম। ইলহান প্রভার কথা শুনে প্রভার তেল চিটচিটে মাথায় হাত বুলাই বলে, খুব কাঁদছিস তাই না? প্রভা ইলহানের বুকে মুখ লুকিয়ে বলে, তুমি খুব খারাপ, একটা বার আমায় কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করলে না? ইলহান স্বাভাবিকভাবেই বলে, কালকে ফোনে নেটওয়ার্ক পেয়েছে, দেশে আসবে বলে আর জানায়নি। কেমন সারপ্রাইজ দিলাম বল? ইলহানের কথা শেষ হতেই প্রভা ইলহানের বুকে একটা কিল বসিয়ে দেয়। বেশি জোরে না লাগলেও ইলহান চিৎকার দিয়ে উঠল। প্রভা মাথা তুলে ভয় পেয়ে বলল, ব্যথা পেয়েছো? ইলহান ঠোঁট বেঁকিয়ে ন্যাকা ভাবে মাথা নাড়ায়। ইলহান মিথ্যা বলেছে বুঝতে পেরে প্রভা আরেকটা কিল মেরে বসে। ইলহান চেঁচিয়ে বলে, তোর দুই বোনকে আমাদের দুই ভাইকে মারার প্ল্যান করেছিস নাকি? একজন বিয়ের রাতে স্বামীকে ধরে ধাপড়ায়, আর একজন কিলকুদে যা আসে সব মারে। ইলহানের বলা কথা শুনে প্রভা ভ্রু কুঁচকেই বলে, তুমি সত্যি ডিফেন্স অফিসার তো? গায়ের উর্দি দেখেও তো তোর মনে সন্দেহ জাগে। প্রভাকে ছেড়ে দিয়ে শার্টের কলার টেনে কথাটা বলে ইলহান। প্রভা বিছানায় বসে বলে, তোমাকে দেখে ভণ্ড মনে হয়, তাই সন্দেহ করে দোষ নেই। ইলহান প্রভাকে কিছু বলবে তার আগেই প্রভার মা ডেকে বলে, চা বানিয়েছি, খেয়ে যা। ফুফুর ডাক শুনেই ইলহান প্রভাকে বলে। খুব খেতে পেয়েছে, চল খেয়ে বাড়ি যেতে হবে। প্রভা বিছানা ছেড়ে উঠতেই প্রভার মাথা ঘুরে ওঠে, যার ফলে ধপ করে বিছানায় বসে পড়ে। ইলহান কাছে সে প্রভাকে ধরে জিজ্ঞাসা করে, ঠিক আছিস? প্রভা মাথা সোজা করে বসে বলে। রাতে খাইনি তাই প্রেশার লো হয়ে গিয়েছে। প্রভার কথা শুনে ইলহান ক্ষিপ্র কণ্ঠে বলে, প্রভার বাচ্চা, তোর জন্য আমার মেয়ের কিছু হলে তাকে তুলে আছাড় মারবো বলে দিলাম। আমার ছেলে হবে।
প্রভার স্বাভাবিকভাবে বলা কথা শুনে ইলহান থমকে বলল। তোর 14 গোষ্ঠীর মাথা। প্রভার চোখ ছোট করে ইলহানের দিকে তাকিয়ে রইল। ইলহান আবার ধমকে বলল। নিচে চল। সকাল 7টা বাজে। ইরফান আর প্রেরণা দুজনেই ঘুমিয়েছিল। ইরফানের যান্ত্রিক ফোনটা শব্দ করে বেজে উঠতেই ইরফানের ঘুম ছুটে যায়। ফোন রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে ইলহান বলে। ঘুম ভাঙেনি তোর? ভাইয়ের কণ্ঠ শুনে ইরফান ঘুমু ঘুমু কণ্ঠেই বলে। উঠে যাব, সকাল হয়ে গিয়েছে। ইলহান আবারও জিজ্ঞাসা করে। কাজ আছে তোর? না তাহলে গাড়ি নিয়ে আয়, আমাদের নিয়েছে। ইরফান চোখ ডলতে ডলতে উঠে বসে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল। ইরফান বলল। 11টা বাজে এক্সাম আছে, তোমার গাড়ি দিয়ে আসবনি? ইলহান বেশ কিছুক্ষণ ধরে প্রভাকে খাওয়ার টেবিলে বসিয়ে রেখেছিল। চা খেয়ে বসেছিল কতক্ষণ। তারপর ইরফানকে কল দিয়েছে। প্রভা বার কয়েক ডাক দিয়েছে। ইলহান তাড়াহুড়ো করে বলল। আচ্ছা তুই আয়, আমি কল রেখে দিলাম। কথাটা বললেই ইলহান ফোন রেখে দেয়। প্রেরণার ঘুম ছুটে গিয়েছে। ফোনের লাউড স্পিকারে ইলহানের কণ্ঠ শুনে ইরফান বিছানা ছেড়ে উঠতে প্রেরণা জিজ্ঞাসা করে। সাত সকালে কোথায় যাচ্ছেন? ইরফান প্রেরণার দিকে তাকিয়ে বলে। ভাইয়াকে গাড়ি দিয়ে তারপরে এক্সাম দিতে যাব। ইলহানের কথা শেষ হতেই প্রেরণা খুশি মনে বলল। আমি যাব। তোর গিয়ে কি কাজ? ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে ইরফান। প্রেরণা রুক্ষতার সাথে ঠোঁট পেঁকিয়ে জবাব দিল। কাজ না থাকলে বসে বসে খই ভাজবো, তবুও যাব। প্রেরণাকে নিয়ে যেতে কোনো সমস্যা নেই ইরফানের, তবুও প্রেরণাকে রাগিয়ে দিতে বলল। তোকে নেওয়া যাবে না। প্রেরণা রাগ না করে তেজি গলায় বলল। আপনি নিবেন, আপনার ঘাড় নিবে। প্রেরণা আগে কোনো দিন এভাবে কথা বলেনি বলে তাজ্জব বনে যায় ইরফান কপাল কুঁচকে বলে। আগে ছিল বিলাই, বিয়ের পর হলো ভাগিনী। প্রেরণা ইরফানের কথার জবাব না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইলহান খাবার টেবিলে বসে প্রভাকে খাইয়ে দিচ্ছে আর নিজের ফুপুকে একের পর এক কথা শোনাচ্ছে। সময়ের অভাবে সকলে শুধু খিচুড়ি রান্না করেছিল প্রভার মা। প্রভার মুখে খিচুড়ির লোকমা তুলে দিয়ে বেশ কর্কশ স্বরেই বলল। কে ফুপু, বিশ্বাস করে তোমার কাছে বউ রেখে যায়, কয়েকটু যত্ন করবে, তা না করে আমার বউকে তোমার না খেয়ে রাখছো। একটুর জন্য আধ ঘন্টা আগে মাথা করে পড়তে নিয়েছিল। এক নিঃশ্বাসে ভাইবোর কথা শুনে একটু বিরক্ত লাগেনি প্রভার মায়ের, বরং খুশি হলো। তবুও প্রভার চিন্তায় প্রভার মা হতাশ হয়ে বলল। তোর বউ খায় কিছু? আমার কাছে আসার পর থেকে যায় নামাজ থেকে ওঠে না। সারাদিন নামাজ পড়ে আর কান্না করেছে, খাওয়ার কথা বললেই ধমকে ঘর খিল দিয়ে বসে থাকে। মায়ের কথা শুনে প্রভা ইলহানের দিকে ভয় চোখে তাকালো। ইলহান স্বাভাবিকভাবেই খাইয়ে দিতে দিতে বলল। ও খাবে না বলল, আর তোমরা না খাইয়ে রেখে দিলে? পাটখরের মতো সরু চোখে পড়ো নেই? প্রভার মা প্রভার দিকে চোখ গরম করেই তাকালো এক পলক। তারপর ইলহানকে বলল। আমার বয়স হয়েছে, তোর বউ তুই খাওয়া, তুই মার, তুই যত্ন নে। আমি আর পারবো না। বিয়ের পর থেকে একটা কথা শুনে না আমার। কিছু লাগলে আমায় ডাকিস। কথাগুলো বলে প্রভার মা ঘর গোছাতে চলে যায়। ইলহান প্রভার দিকে খিচুড়ির লোকমা তুলে দিলে প্রভা খাবে না বলে নাক কুচকে। ইলহান জিজ্ঞাসা করে। প্রভা শান্ত গলায় বলে। কি হয়েছে? ইলহান গভীর স্বরে রাগী স্বরে বলে। মজা লাগে না কিছু। প্রভা খাবার চিবোতে চিবোতে চোখ পিটপিট করেই বলে। ইলহান প্রভার দিকে তাকিয়ে হালকা হেসে বলল। তুলে এক আছাড় মারবো, তারপর সব স্বাদ লাগবে। বকো কেন? আগে ভালো বলছিলিস, এখন খারাপ হয়ে যাচ্ছে। শোনো। ইলহানের কথার জবাব প্রভা দিতে পারল না। তার আগেই বমির হালকা ভাব শুরু হলো। প্রভা ইলহানের হাতের লোকমা মুখে না দিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে বলল। আর বেশি খাওয়ালে সব তোমার উপরেই উগরে দেবো বলে দিলাম। ইলহান প্রভাকে পানি খাইয়ে নিজে খাবার খেয়ে নিল। তারপর গোসল করে বসার ঘরে এসে টিভি দেখতে বসলো। 9:30টার দিকে বাড়ির সদর দরজা দিয়ে প্রেরণা প্রবেশ করলো। ইলহানকে সোফায় দেখে টিপ্পনি কাটার জন্য খুব জড়সড়ে ডাকলো। কি গো দুলা ভাই? হুট করে কণ্ঠ শুনে দরজার দিকে ফিরে তাকায় ইলহান। পাশে প্রভা বসেছিল। ইলহান প্রেরণার মতো করেই বলল। কি রে শালে?
প্রেরণা ইলহানের কাছে এসে গাড়ির চাবি ইলহানের হাতে ছুড়ে দিয়ে ভ্রুকুচকে বলল, এটা কি ছিল? তোর কথার জবাব। বেশ শান্তভাবেই জবাব দিল ইলহান। প্রেরণা কিছু বলতে যাবে তার আগেই প্রভা বলল, আম্মু একা কাজ করছে, একটু সাহায্য করো, আমায় কাছেই যেতে দিচ্ছে না। প্রেরণা রান্নাঘরের দিকে পা বাড়ালো। দুপুরের খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রেরণাকে গাড়িতে চুপচাপ থাকতে দেখে প্রভা জিজ্ঞাসা করলো, কিরে, বাচ্চারা সর্দার নেই, তোর মুখে কথা নেই কেন? প্রেরণা পিছনের সিটে বসেছিল, ইলহান ড্রাইভিং সিটে আর প্রভা তার পাশে। প্রেরণা মুখ গোমরা করে বলল, ভালো লাগছে না। প্রভা আবার জিজ্ঞাসা করে। কি হয়েছে? ইলহান আছে বলে প্রেরণা প্রভার সাইডে এসে মাথা ঝুঁকিয়ে প্রভার কানে কানে বলল। আমার জামাইটা পাশে নাই এই জন্য। প্রভা মাথা ঘুরিয়ে প্রেরণাকে ধমকে বলল। অসভ্য মেয়ে, তোকে ইরফান সহ্য করে কেমনে রে? প্রেরণা তেজি স্বরে প্রভাকে উত্তর করলো। তোকে যেইভাবে ইলহান ভাই সহ্য করে সেইভাবে। দুই বোনের ঝগড়া দেখে ইলহান জিজ্ঞাসা করে। কি হয়েছে? প্রভা কিছু না বলে কথা কাটিয়ে নেয়। বাড়ি এসে ঘরে গিয়ে সোফার উপর নিজের ব্যাগটা রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে ইলহান। একদিন বেশ কায়িক পরিশ্রম করা হয়েছে, তাই শরীর বড্ড ক্লান্ত। প্রভা বেশ খানিকক্ষণ মামিদের সাথে গল্প করে ঘরে আসে। দেখে ইলহান শুয়ে আছে কিন্তু ঘুমায়নি। প্রভা ইলহানের ব্যাগটা বিছানার ওপর এনে রাখে, ইলহানকে উদ্দেশ্য করে বলে। তোমার জামা কাপড় গুছিয়ে রাখি। প্রভার শরীর এমনিতেই ভালো না, কয়েকদিন বেশ কান্নাকাটি করেছে, তাই শরীর দুর্বল। ইলহান তাই বলে। তুই ব্যাগে কিছু কাগজপত্র আছে, সেগুলো গুছিয়ে রাখ, আমি জামা কাপড় রেখে দেব। প্রভা ইলহানকে জিজ্ঞাসা করে। কিসের কাগজ? ইলহান শোয়া অবস্থায় প্রভার দিকে তাকিয়ে বলে। যা যা ডকুমেন্টস, চট্টগ্রামের ফ্লাইট ছিল না বলে অফিসে জমা দিতে পারিনি, খবরদার হারায় না জানি। প্রভা ইলহানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে। হারিয়ে গেলে কি হবে? ইলহান বুঝতে পারে প্রভা মজা করছে, তাই নিজে বলে। হারিয়ে গেলে জরিমানা দিতে হবে, আমার কাছে এত টাকা নেই, আর তোর 14 গোষ্ঠী কিডনি বেচলেও এত টাকা পাওয়া যাবে না। প্রভা ইলহানের দিকে রাগী চোখে তাকায়, বেশ রুক্ষ কণ্ঠে বলে। তুমি কথা কথা বংশ টানো কেন? কারণ তোর বংশ ভালো না। বেশ স্বাভাবিকভাবে এই কথাগুলো বলে ইলহান। প্রভার নিজের মামাদের বহুত শ্রদ্ধা করে বলে কথা বাড়ায় না। ইলহানের কথা অমান্য করে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখে, এরপর নিচে চলে যায়। বহুদিন পর বাড়ির বড় ছেলেকে দেখে সকলের মনে খুশি বিরাজ করছে। প্রভা নিচে গিয়েছিল, পরেই তার নানি তাকে আর প্রেরণাকে উদ্দেশ্য করেই বলে। মাইনষের বাড়ির বউ দেখ গিয়া জামাইয়ের সামনে কত সুন্দর কইরা শাড়ি পরে, আর তোরা দুই বোন বিয়ের এতদিনে একবারও শাড়ি পরতে দেখলাম না। প্রেরণা দাদির কথা শুনে ফট করে বলে ওঠে। আমি যাই পরি তাতেই সুন্দর লাগে, তাই আর কষ্ট করে শাড়ি পরি না। প্রভা কোনো জবাব দেয় না। পেছনে সিঁড়ি দিয়ে নামতে নামতে ইলহান বলে। প্রভাত থ্রি পিস পরলে বেশি সুন্দর লাগে দাদি, শাড়ি পরলে তেমন সুন্দর লাগে না। বাঙালি মাইয়া গো সৌন্দর্য শাড়িতে আর। কথা শেষ করার সুযোগ পায় না ইলহানের দাদি। তার আগেই ইলহান প্রভার পাশে বসে বলে। বউ আমার শাড়ি ভাল লাগে না, শাড়ি পরবে না, কাহিনী শেষ। নাতির মুখের ওপর কথা বলে লাভ নেই বলে কিছু বলে না ইলহানের দাদি। প্রভা বেশ শীতল কণ্ঠে ইলহানকে জিজ্ঞাসা করলো। আমার সত্যি সুন্দর লাগে না? ইলহান প্রভার দিকে তাকায় না। টেবিলের উপরে কেটে রাখা এক টুকরো আপেল হাতে নিয়ে বেশ জোরে বলে। বেশি বোঝা মেয়ে মানুষের জন্মগত রোগ, তাই না? ইলহানের কথা শুনে প্রভা ভুরু কুচকায়। প্রেরণা জিজ্ঞাসা করে। এ কথা কেন বললে ভাইয়া? ইলহান প্রেরণার মুখের দিকে তাকিয়ে বলে। এত জ্ঞান তোদের মাথায় নেই, চুপচাপ ফল খেতে থাক। প্রেরণা ভেঙচি কেটে টিভি দেখায় মনোযোগ দেয়। প্রভাও কিছু বলে না। রাত 8টা বাজে। ইরফান আর ইলহান ডাক্তার দেখানোর জন্য বাইরে গিয়েছিল। জাহাজ পাথরে ধাক্কা খাওয়ার পরে ঘাড়ে বেশ চোট পেয়েছিল ইলহান। সে কথা জেনে প্রভা জোর করে ডাক্তার দেখানোর জন্য, তাই বেশি দেরি না করে আগেই ডাক্তার দেখিয়ে নিল। দুজনের ফিরতে রাত 11টা বেজে যায়। বাড়ির সামনে সে বাইক থামাতেই ঘরের দরজা খুলে প্রভা বেরিয়ে এলো।
বাইকের আওয়াজ শুনে বসার ঘর থেকে দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে। ইলহান প্রভাকে দেখে জিজ্ঞাসা করলো। ঘুমাসনি এখনো? প্রভা মাথা দুলিয়ে না জানায়। ইরফান প্রভাকে সালাম দিয়ে পাশ কেটে ঘরে ঢুকে যায়। ইলহান প্রভার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে। রাতে খেয়েছিস? 3টা গোয়েন্দা পেছনে লাগিয়ে দিয়েছো, না খেয়ে উপায় আছে? প্রেরণা আর মেহরিনকে তাও থামানো যায়, মাহি তো একটার পর একটা মুখে কুঁজে দিতেই থাকে। বেশ নরম স্বরে কথাটা বলল প্রভা, তবুও চোখে মুখে বিরক্তির রেশ দেখে ইলহান হেসে দিল। প্রভার কাঁধ জড়িয়ে ঘরের দিকে পা বাড়িয়ে বলে। বেশ হয়েছে, নিচে তো আর নিজের যত্ন নিস না, তাই আমার বোনটাই তোর যত্ন নিক। বসার ঘরে প্রেরণা বসে টিভি দেখছিল। ইরফান প্রেরণার পাশে গিয়ে বসে পড়েছে। প্রভা নিজের কাঁধ থেকে ইলহানের হাত সরিয়ে বলল। বেশ নরম স্বরেই কথাটা বলল প্রভা, তবুও চোখে মুখে বিরক্তির রেশ দেখে ইলহান হেসে দিল। প্রভার কাঁধ জড়িয়ে ঘরের দিকে পা বাড়িয়ে বলে। বসার ঘরে প্রেরণা বসে টিভি দেখছিল। ইরফান প্রেরণার পাশে গিয়ে বসে পড়েছে। প্রভা নিজের কাঁধ থেকে ইলহানের হাত সরিয়ে বলল। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। প্রভা ইরফানকেও যেতে বলেছে। প্রেরণা কিছু খায়নি, তাই তিনি 3 জনের জন্য খাবার বাড়ে প্রভা। ইলহান এসে টেবিলে বসার আরও 5 মিনিট পর ইরফান আসে। প্রভা বেড়ে দিচ্ছে আর 3 জন খাচ্ছিল। খাওয়ার এক পর্যায়ে ইলহান প্রেরণার ইরফানকে উদ্দেশ্য করে বলে। আচ্ছা, তোরা যে একসাথে থাকছিস, তোদের কি ঠিকভাবে বিয়ে হচ্ছে? যেভাবে কাগজ ছিঁড়ে ভরা মজলিস থেকে উঠে গিয়েছিলে, বিয়ে তো হওয়ার কথা না। শেষ কথাটা প্রেরণার দিকে তাকিয়ে বলেছে ইলহান। ইলহানের কথা শুনে প্রেরণা কাশি উঠে যায়। প্রভার প্রেরণার দিকে পানি এগিয়ে দিয়ে বলল। ইলহানকে ধমকের স্বরে বলে। জ্ঞান বুদ্ধি আছে নাকি সমুদ্রের পানিতে ফেলে দিয়ে এসেছো? ইলহান কিছু বলতে চায়, কিন্তু প্রভার চোখের চাহনি দেখে কিছু বলতে পারেনি। প্রেরণার গলা দিয়ে আর খাবার নামছিল না। খুব কষ্টে প্লেটের ভাতগুলো শেষ করেছে। প্রভা বুঝতে পেরে প্রেরণাকে আর নিচে থাকতে না বলে রাত হয়েছে বলে রুমে চলে যেতে বলে। প্রেরণা এক মুহূর্ত দেরি না করে চলে যায়। ইরফান ইলহানের কথার কোনো জবাব দেয়নি। খাওয়া শেষ করেই ইরফানও ঘরে চলে যায়। প্রভা টেবিল গোছানোর সময় ইলহানকে উদ্দেশ্য করে বলে। ওদের বিয়ের 4 মাস হতে চললো, বিয়ে না হলে একসাথে থাকে কি করে? কাবিননামা তো ছিঁড়ে ফেলেছিল। ইলহানের কথা শুনে প্রভা নরম গলায় বলল। ওটা জন্ম নিবন্ধনের ফটোকপি ছিল। কথাটা বলে ভাতের বাটি নিয়ে প্রভা রান্নাঘরের দিকে যায়। ইলহান নিজের ঘরে চলে যায়। প্রভা সব কিছু গুছিয়ে তারপর ঘরে যায়। ইলহান বসে বসে ফোন দেখছিল। প্রভা ইলহানের পা সরিয়ে দিয়ে একদম সামনাসামনি বসে পড়ে। এক পা ভাঁজ করে বসে ইলহান ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে। কি হয়েছে? প্রভা ইলহানের ভাঁজ করা পায়ের ওপর থুতনি ঠেকায় আর চোখে তাকিয়ে বলে। তুমি অনেক রোগা হয়ে গিয়েছো। ইলহান ঠোঁট প্রসারিত করে হেসে বলে। তোর মোটা হওয়ার সময় এখন, আমি মোটা হয়ে কি করব? প্রভা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে ইলহানকে বলে। আমি মুটিয়ে গেলে তোমার তো আর আমায় ভালো লাগবে না। ইলহান ডান হাতে প্রভার গালে আলতো করে থাপ্পড় মারতে থাকে। প্রভা একটুখানিও ব্যথা যেন না পায় সেইভাবে। তারপর কিঞ্চিৎ কপাল কুঁচকে কটূক্তি করেই বলে। তখন আরেকটা বিয়ে করে নেব, ভালো হবে না? প্রভা বিরক্ত হয়। ইলহানের হাত গাল থেকে সরিয়ে দিয়ে রুক্ষ স্বরেই বলে। আমার গাল তোমার কাছে তবলা মনে হয়? মারছো কেন আমায়? ইলহান প্রভার কথা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর প্রভার গাল টেনেই বলে। তোর গাল তো আস্ত একটা পাকা স্ট্রবেরি। প্রভা বিরক্ত হয়ে আবার হাত সরিয়ে দেয়। খানিকটা পিছিয়ে গিয়ে বলে। যেই বউ বিয়ে করে ঘরে তুলবে তার গাল টানো গিয়ে, আমার ধারে কাছেও আসবে না বলে দিলাম। ইলহান প্রভার কথা শুনে শব্দ করে হেসে ফোনের দিকে চোখ রেখে বলে। যা তাইলে মেয়ে দেখা শুরু করে, বউ তো অনুমতি দিয়ে দিল। প্রভা ইলহানের হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, বিছানার উপর ছুঁড়ে দিল। ফোনটা ইলহানের হাতের নাগালের বাইরে চলে গেল। প্রভা কাছে এসে জাপটে জড়িয়ে ধরল ইলহানকে। আকস্মিক ফুপিয়ে কেঁদে উঠল প্রভা। তাৎক্ষণিক এমন ঘটনার মানে ইলহান বুঝতে পারল না। প্রভার চোখের পানিতে টি শার্ট ভিজে গেছে, এতটুকু সে উপলব্ধি করতে পারল। ইলহান প্রভার মাথা হাতিয়ে দিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে। এই প্রভা, কাঁদিস কেন?
প্রভার কান্নার গতি কমার বদলে বেড়ে গেল। ফোপানোর শব্দ দৃঢ় হলো। ইলহান প্রভার কপালে আলতো করেই চুমু দিয়ে বলল, এই মেয়ে, বিয়ে করবো না তো? কাঁদিস কেন? কসম করে বলছি, বিয়ে করবো না। প্রভা ফোপাতে ফোপাতে বলে, তোমার মায়া হয় না আমার জন্য? একটা মাস আল্লাহর কাছে তোমার সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য কেঁদেছি, আর তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে? এই জন্যই আল্লাহর কাছে তোমার ফিরে যেতে চেয়েছি আমি, যাতে তুমি অন্য মেয়েকে বউ করতে পারো। প্রভার কান্না দেখে ইলহানের হাসি পায়। কটূক্তি করার জন্য নয়, শুধু নিজের জন্য করা পাগলামি দেখে। বেশ খানিকক্ষণ সময় বোঝানোর পর প্রভা কান্না থামে। প্রভাকে শান্ত দেখে ইলহান বলে, কি ভয়ঙ্কর মেয়ে মানুষ! চিন্তা কর, শান্তি কিন্তু অন্য মেয়ের কাছে গেলেই যত সমস্যা। প্রভা জানে ইলহান তাকে রাগানোর জন্য এই কথাটা বলেছে। আকস্মিকভাবে একটা কাজ করে ফেলল প্রভা। প্রভার গলার উপরে কানের নিচে বরাবর কামড় বসিয়ে দিল। ইলহান জোর করে প্রভাকে নিজের থেকে সরায়। বেশ ব্যথা পেয়েছে বেচারা। বিছানা ছেড়ে নেমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে নিজের গলায় বসানো কামড়ের দাগটা দেখে চিল্লিয়ে বলে, রাক্ষস তুই! দেখ তো কি হাল করেছিস। ইলহানের মুখ দেখে প্রভার প্রচণ্ড হাসি পায়। ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলে, বেশ করেছি, আবার করব। যেই মেয়েকে বিয়ে করবে তাকে দেখিয়ে দিও তোমার আগের বউ তোমায় কত ভালোবাসতো। ইলহান প্রভার দিকে ফিরে পা বাড়িয়ে রুক্ষ স্বরেই বলল, তোর ঘাড়ে খামচা দিয়ে বোঝায় কেমন লাগে? খবরদার ইলহান ভাই, জানে মেরে ফেলবো তোমায়। চোখ বড় বড় করে বেশ ভয়ের স্বরে কথাগুলো বলে প্রভা। ইলহান প্রভাকে বিছানায় ফেলে দিয়ে নিচে তার পাশে শুয়ে পড়ল। প্রভার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোর প্রেমে সে কবে মরে গেছে। পরদিন সকালেই ইলহানকে চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে হয়। জাহাজের সকল ডকুমেন্টস ইলহানের কাছে। অফিসে সেই সকল কাগজপত্র বুঝিয়ে দিতে পারলেই তার শান্তি। চট্টগ্রাম বন্দরের সকল কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত 10টা বেজে ইলহানের। বাসায় এসে গোসল সেরে সকালের সকলের সাথে খাবার খায়। বহুদিন পর ইউসা এসেছে। জায়েদ আসতে পারেনি, কাজ ছিল বলে। ইউসা বায়না ধরে সবার সাথে ক্যারাম খেলবে, সেই জন্য রাত 11টা বাজে সবাই ছাদে যায়। ছাদে বেশ ভালো লাইটিং করা, তাই কোনো অসুবিধা নেই। ইলহানরা ক্যারাম বোর্ড ঠিক করেছিল। এমন সময় ইউসা প্রভার কানে কানে বলল, আপু, তুমি ইলহান ভাইকে অনেক জ্বালাও তাই না? ইউসার কথার মানে প্রভা বুঝতে পারেনি, তাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। এই কথা কেন মনে হলো তোর? ইউসা ইলহানের দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের ঘাড়ের দিকে তাকালে যে কেউই বুঝে যাবে আপু। অসভ্য মেয়ে, বিয়ে করে সবকটা বাদর হয়ে গেছে। ইউসাকে বেশ থমকে কথাগুলো বলল প্রভা। ইউসা হেসে দেয়। সকলে তারপর খেলা শুরু করে। রাত 12:30টায় ইলহানের ফোনে কল আসে। সকলে খেলার প্রতি বেশ মনোযোগী তখন। একের পর এক হাসি তামাশা করেই চলেছে। এমন সময় ইলহানের ফোনে কল এসেছে দেখে বিরক্ত হয় ইলহান। তবুও প্যান্টের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই সৈকত আহমাদুল্লাহর নামটি ফোন স্ক্রিনে ভেসে ওঠে। ইলহান সবার থেকে খানিকটা দূরে সরে যায়। লেফটেন্যান্ট সৈকতের আগে খুব একটা প্রয়োজন ছাড়া ইলহানকে কল দেয়নি। রাতের এমন সময় তার কল দেখে খাপে যায় ইলহান। প্রথমে এই মোরসালিন চৌধুরীর কথা তার স্মরণে আসে। ফোন রিসিভ করে সালাম দেয় ইলহান, তারপর জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে স্যার? এত রাতে আপনার ফোন আশা করিনি। অনেক বড় ঝামেলা হয়ে গেছে ইলহান। সৈকত সাহেবের কথা শুনে ইলহানের বুক কেঁপে উঠল। ভয়ের তাগিদে তবুও স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, সব ঠিক আছে স্যার, কোন ইমার্জেন্সি? মিশরে তোমরা যে কাগজ শিপ নিয়ে গেছিলে সেইখানে একটি কন্টেনারে ড্রাগ বাজেয়াপ্ত করা হয়েছে। মিশর বন্দর থেকে খবর পাওয়া গেছে ওরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে চাইছে। জাহাজের মাল শেষবার যেই শিপিং এজেন্ট চেক করেছিল তাকে জিজ্ঞাসা করা হলে মোরসালিনের নাম নেওয়া হয়েছে। মোরসালিন তোমাকে জানাতে না করেছিল, কিন্তু আমিও কোনো উপায় পাইনি। সৈকত চৌধুরীর কথাগুলো বিনা শব্দে শুনল। ইলহান এবার প্রভার হাসি মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, আমি কাল আসছি, চিন্তা করবেন না। কথা বলে ফোন রেখে দেয় ইলহান। খেলায় মনোযোগ দেওয়া ইলহানের পক্ষে সম্ভব নয়,
তাই সবাইকে ঘরে পাঠিয়ে নিজেও ঘরে চলে যায়। সকাল থেকে প্রভা আর ইলহানের ঝগড়া লেগেছে। ইলহান ভোর 5টায় উঠে নামাজ পড়ে চট্টগ্রাম যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করে। প্রভা বারবার চট্টগ্রাম যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেও কোনো প্রশান্তির জবাব ইলহান দেয়নি। সেই নিয়ে এই প্রভার রাগ। ঘণ্টাখানেক ধরে ইলহানের আগে পিছে ঘুরছে প্রভা, বারবার জিজ্ঞাসা করছে, কালকে চট্টগ্রাম থেকে ফিরে এসে আজকে কোন কাজে যাবে? ইলহান সাদা ইউনিফর্মের ব্যাচ লাগাতে লাগাতে বলল। প্রভা ইলহানের পাশেই দাঁড়িয়ে ছিল, মুখের দিকে চেয়ে বলল, আমি তোমাকে ঘরে বসে থাকতে বলিনি, শুধু জিজ্ঞেস করছি এক রাতের মধ্যে কি এমন হলো যে তোমায় আবার চট্টগ্রাম যেতে হবে? বারবার এক প্রশ্ন শুনে ইলহান প্রচণ্ড বিরক্ত বোধ করে, এজন্য বেশ রুক্ষ গলায় জবাব দিল, তোকে সব কাজে কৈফিয়ত দিতে হবে আমার? অবশ্যই দিতে হবে, কৈফিয়ত নেওয়ার অধিকার আছে আমার। ইলহানের হাত টেনে উঁচু গলায় কথাটা বলল প্রভা। হাতের জোর বেশি থাকায় ইলহানের হাত থেকে ব্যাচ ছিটকে পড়ে গেল। এমনিতেই কাল রাতে চিন্তায় ইলহানের ঘুম হয়নি। খুব বড়সড় মামলার ভোগান্তি যে তাকে পোহাতে হবে সেটা তার অজানা নয়। এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় প্রভার এমন কাণ্ডে রেগে গেল সে। ক্ষিপ্র কণ্ঠেই বলল, বেশি লাই দিয়ে মাথা উঠে ফেলেছে না? একটা কথা না বলে সামনে থেকে যা। জীবনের প্রথম ইলহান এমন বাজে ব্যবহারের সম্মুখীন হলো প্রভা। বিয়ের আগে যতই ঝগড়া করুক না কেন, বিয়ের পরে একদম ধমক দেওয়ার চিন্তাও ইলহান করেনি। প্রভার নিজেকে খুব অপমানিত মনে হলো। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ইলহানের চোখে দেখার আগেই প্রভা ঘর ছেড়ে বেরিয়ে যায়। ইলহান পিছু ফিরে ডাকে না, নিজে তৈরি হয়ে নিচে চলে যায়। ইলহানের মা ইলহানকে খাবার বেড়ে দিলে ইলহান তার মায়ের কাছে প্রভার কথা জিজ্ঞাসা করে। ইলহানের মা ছেলের বউয়ের ঝগড়া সম্পর্কে অবগত নাই, তাই স্বাভাবিকভাবেই জবাব দিল, দেখ, মেহরিনের ঘরে আছে হয়তো, না হলে ছাদে গেছে। ইলহান মায়ের কথায় কোনো জবাব দেয় না। খাওয়া শেষ করে একবার ঘরে যায়, কিন্তু প্রভার দেখা পায় না। ফ্লাইটের সময় বেশি নেই, তাই দৌড়ে ছাদে চলে যায়। গিয়ে দেখে গাছে পানি দিচ্ছে প্রভা। যদিও প্রতিদিন গাছে পানি দেওয়া ইরফানের কাজ, কিন্তু পরীক্ষা চলছে বলে এটা প্রেরণা না হলে প্রভা করে দেয়। অন্য কারো হাতে নিজের ফুল গাছের দায়িত্ব দেয় না ইরফান। প্রভাকে গাছে পানি দিতে দেখে ইলহান পেছন থেকে বলল, চলে যাচ্ছে, বিদায় জানাবে না? ইলহানের কণ্ঠ শুনতে খানিকক্ষণ আগের ব্যবহারটা মনে পড়ে, যা প্রভার মন বিষিয়ে দেয়। প্রভার চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলে, কিন্তু পিছু ফিরে ইলহানের দিকে তাকায় না। ইলহান আবারও কোমল স্বরে বলে, দেখবি না আমাকে, সত্যি চলে যাচ্ছে, সময় নেই। প্রভা চারা গাছে পানি ঢালতে ঢালতেই বলল, ঘরে জানা আসছি। প্রভার মুখে আপনি ডাক শুনে ইলহানের বুঝতে দেরি হয় না যে বউ তার ভীষণ অভিমান করেছে। তবুও ইলহান কথা না বাড়িয়ে ঘরে চলে যায়। মিনিট 3 পরেই প্রভা ঘরে আসে। প্রভাকে ঘরে ঢুকতে দেখেই ইলহান দরজা লাগিয়ে দেয়। প্রভার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে প্রভাকে। ইলহানের কড়া পারফিউমের গন্ধ প্রভার নাকে লাগে, তবুও তার হাত আলগা। ইলহানকে ধরেনি সে। ইলহান প্রভার অভিমান বুঝতে পেরে বলে, এত রাজ্যে জড়িয়ে ধরতে দ্বিধাবোধ করছিস? প্রভা উত্তর দেয় না, ইলহানকে জড়িয়েও ধরে না। ইলহান উপায় না পেয়ে প্রভার হাত দুটো নিজের পিঠের উপর রেখে আবার জড়িয়ে ধরে প্রভাকে। প্রভা হাত ছড়ায় না, আলতো হাতে শার্ট খামচে ধরে। ইলহান হেসে দেয়, এই ভেবে যে মেয়ে লোক মনে হয় এমনি হয়। শত ঝগড়ার ঝামেলার পরেও স্বামীকে অবহেলা করার দুঃসাহস প্রকাশ করে না। ইলহান প্রভাকে নরম গলায় ডেকে বলে, এই অনু, আমার চোখের দিকে তাকা। প্রভা মুখ তুলে ইলহানের চোখে চোখ রাখে। প্রভার চোখে রাগ নেই, শুধু কৌতূহল বিদ্যমান। কিন্তু এই কৌতূহল মেটাতে গেলে বউয়ের চোখের পানি সহ্য করতে হবে ইলহানকে। বাবা বলতেই অজ্ঞান এই মেয়ে। কোর্ট কাছারির কথা শুনলে মুহূর্তেও দেরি করবে না বাবার কাছে যেতে। তাই কথা কাটাতে ইলহান প্রভার কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, সমুদ্রের পানির চাইতে বিশাল গভীরতা নিজের চোখে ধারণ করে রেখেছিস, আমি ডুবিয়ে মারার প্ল্যান করছিস নাকি? ইলহানের ঠাট্টার ছলে বলা কথাটা শুনে রাগ কমে যায় প্রভার। তবুও কাট কাট গলায় উত্তর দেয়,
তুমি মরে যাবে? যাও মরে। আমি আমার ছেলে নিয়ে ম্যাপল লিফের দেশে চলে যাব। বেশ গাছাড়া ভাবে কথাটা বলল প্রভা। ইলহান ভ্রুকুচকেই বলে। কানাডার ভিসা তোর বাপে দিবে? প্রভা সরু চোখে চেয়ে বলে। আমার যেই বাপ আসছে সেই বাপ দিবে। মেয়ে হবে আমার। কথাটা বলেই হাতের বাঁধন আলগা করে দেয় ইলহান। প্রভা রুক্ষ গলায় বলে। ছেলে হবে আমার। তোর 14 গোষ্ঠীর মাথা। প্রভার মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। ইলহান জানে তাল বউ কোমল কেমন, তাই ইচ্ছে করে রাগিয়ে দিল যেন যাওয়ার নিয়ে প্রশ্ন না তোলে। প্রভা ইলহানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে। আমার গোষ্ঠীর সাথে তোমার কিসের এত শত্রুতা আমার শুনি? এই যে এতদিন তোর থেকে আমার দূরে রেখেছে, এটা কি কম শত্রুতা? ইলহান আয়নার সামনে গিয়ে চুল হাত দিয়ে ঠিক করতে করতে বলল কথাটা। প্রভা আগের স্বরেই বলল। এই জন্য তুমি যাতা বলবে? কেন বলবো না? তোর বাপের জন্য আমার মেয়ে দুনিয়া আসতে দেরি করছে, আর আমি তাকে ধন্যবাদ জানাবো? ইলহানের কথা শোনা মাত্রই কান গরম হয়ে যায় প্রভার। বেশ চিৎকার করেই বলে। অসভ্য বেটা ছেলে। ইলহান প্রভার কাছে এসে গালের মধ্যে আকস্মিক এক চুমু খেয়ে দরজার দিকে পা বাড়িয়ে বলল। আমি চাই তুই তোর ভদ্রতা নিয়ে থাক। কথাটা বলে ইলহান নিচে চলে আসে। প্রভা ইলহানের পিছু পিছু যায়। বাড়ির সকলেই জাগ্রত, তাই সবাই থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। চট্টগ্রাম পৌঁছাতে সকাল 10টা বাজে ইলহানের। সেখান থেকে সোজা নৌবাহিনীর হেডকোয়ার্টারে যায় ইলহান। মুরসালিন চৌধুরীকে না পেয়ে যায় লেফটেন্যান্ট সৈকত আহমদুল্লাহর কাছে যান ইলহান। সেখান থেকে জানতে পারে গোয়েন্দা সংস্থার হাতে কেস সমর্পণ করা হয়েছে। লেফটেন্যান্ট সৈকত জানায় মুরসালিন চৌধুরী কোনো প্রশ্নের জবাব দেয়নি। ইলহান সৈকত আহমদুল্লাহকে ভরসার সাথে জানাইছে। আমি জানতাম স্যার, ব্রিগেডিয়ার স্যার এমন কোনোদিন করেনি, ওনাকেও ফাঁসানো হয়েছে।